নমস্কার। দলবদল আজ দিনের সবথেকে চর্চিত শব্দ। এই দলবদল স্রোতের মতো হচ্ছে তৃণমূল থেকে বিজেপির দিকে, এবং প্রার্থী তালিকা ঘোষণার পর আমরা দেখলাম প্রায় 5 জন বিধায়ক একসঙ্গে একদিনে বিজেপিতে চলে গেলেন। এতে কি বিজেপির ফায়দা হবে? এই ভোটে তৃণমূল কি আরো বেকায়দায় পড়লো? জনতার মনে এই নিয়ে কি প্রশ্ন? আজ জনতার দরবারে আমার সঙ্গে জনতার মন থেকে উঠে আসা প্রশ্নের উত্তর যারা দেবেন তাদের সঙ্গে আগে পরিচয় করাই। আজ আমার সঙ্গে স্টুডিওতে থাকবে, শুরুতেই বলে দিই আপনাদের, অর্জুন সিং বিজেপি নেতা এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া, আজ বিজেপিতে যোগ দেওয়া সোনালী গুহ তিনি থাকবেন। এছাড়াও এখন সায়ন্তন রয়েছেন, আর রয়েছেন অঞ্জনা বসু, 2 বিজেপি নেতা। এছাড়াও স্টুডিওতে আমার সঙ্গে 3 তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন। রনিতা দাস অভিনেতা, সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা, এবং আরো এক তৃণমূলের সমর্থক আমার সঙ্গে রয়েছেন সোমনাথ সিনহা রয়। ফাঁকা চেয়ারটি দেখছেন, সোনালী গুহ আসবেন, একটু পরেই জয়েন করবেন। কিন্তু যে কথা বলছিলাম আপনাদের, দলবদলই আজ মূল ইস্যু। আসুন দেখি কারা কারা জোড়াফুল থেকে পদ্মে পা রাখলেন আজ। প্রথমেই নাম সোনালী গুহ, একটু পরে স্টুডিওতে থাকবেন সোনালী। সাতগাছিয়ার বিধায়ক সরলা মুর্মু তৃণমূল প্রার্থী হবিবপুরে, তার আসন পছন্দ হয়নি, পদ্মে ঝাঁপ দিলেন। এরপর 3 নম্বর দীপেন্দু বিশ্বাস, বসিরহাটের বিধায়ক তৃণমূল কংগ্রেসের, আজই সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। এরপর মাস্টার মশাই, সিঙ্গুরের ফেমাস মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিজেপিতে যোগ দিলেন আজ। জটু লাহিড়ী শিবপুরের বিধায়ক, তিনি আজ যোগ দিলেন বিজেপিতে। তনুশ্রী চক্রবর্তী অভিনেতা, সেলেব মুখ, তিনি আজ বিজেপি নেতা হলেন। এবং শীতল সর্দার সাঁকরাইলের বিধায়ক, তিনিও আজ বিজেপিতে যোগ দিলেন। এরা তো বিজেপিতে যোগ দিলেন। আর যারা পা বাড়িয়ে আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম কারা? উল্লেখযোগ্য নাম বাচ্চু হাঁসদা, তিনি তপনের বিধায়ক, দক্ষিণ দিনাজপুরের তপন কেন্দ্র, তার বিধায়ক বাচ্চু, তিনি পা বাড়িয়ে রয়েছেন বিজেপিতে যাবেন। যে কোনো সময় হয়তো তিনিও বিজেপিতে যোগ দেবেন। শিখা মিত্র নিয়ে প্রশ্ন রয়েছে তার ছেলে রোহন মিত্র নিয়ে, মানে প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী এবং পুত্র। আমরা আলোচনায় আসব, কিন্তু এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য নাম মাস্টার মশাই। তিনি দল বদলালেন 90 বছর বয়সে এসে। কি কারণ? টিকিট না পেয়ে শুধু? আসুন দেখি। তৃণমূল কংগ্রেস আমাকে পরিত্যাগ করেছে। 2001 থেকে সিঙ্গুরের বিধায়ক, টানা 4 বার জিতেছেন। এহেন রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে 21-এ প্রার্থী করেনি তৃণমূল। এরপরে ক্ষোভ উগড়ে বিজেপিতে সিঙ্গুরের মাস্টার মশাই। 4 বারের জেতা সিট থেকে বাদ দিয়েছে। হ্যাঁ, বয়সের কারণে আমাকে টিকিট দেওয়া হয়নি। বিজেপি যদি দেয় তখন চিন্তা করবো। সিঙ্গুরে এবার তৃণমূল প্রার্থী করেছে বেচারাম মান্নাকে। বেচারামের কেন্দ্র হরিপালে ঘাসফুলের প্রার্থী তার স্ত্রী করবী মান্না। স্বামী স্ত্রীর জোড়া মনোনয়ন নিয়ে তালিকা প্রকাশের দিনই ক্ষোভ উগড়ে দেন মাস্টার মশাই। স্বামী স্ত্রী দুইজনের পাশাপাশি 2টো কেন্দ্র থেকে প্রার্থী নির্বাচিত হলো। কিসের ভিত্তিতে, কেন? আগেও বহুবার বেসুরে বেজেছেন রবীন্দ্রনাথ, মুখ খুলেছেন বেচারামের বিরুদ্ধে। প্রার্থী তালিকা থেকে বাদ পড়ার পর তৃণমূলের মাস্টার মশাই এখন পদ্মের পাঠশালায়। অরূপ দত্ত, পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। আমি আলোচনায় যাব, এক্ষুনি প্রশ্নে যাব, কিন্তু তার আগে উপস্থিত অতিথিদের বলে দিই, আপনারা কেউ ওভারল্যাপিং করবেন না। যার বলার ইচ্ছে সঙ্গে সঙ্গে হাত তুলবেন, সুযোগ পাবেন তখনই। আমি সায়ন্তনের কাছে আসবো। সায়ন্তন, প্রার্থী তালিকা যখনই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি খুব স্পষ্ট করে কতগুলো কারণ দেখালেন। বয়স 80-র ঊর্ধ্বে যারা, তারা টিকিট পাবেন অসুস্থতাজনিত কারণে, এবং স্বচ্ছ ভাবমূর্তি একটা বড় বিষয়। সেই কারণে যারা বাদ পড়লেন তাদেরকে আপনারা আপন করে নিচ্ছেন। এতে আপনাদের দলের কি ভাবমূর্তি? তার মানে 80 বছরের ঊর্ধ্বের লোকেদের নেওয়া যাবে না? তাদেরও ভোট দেওয়ার দরকার নেই? তাদের ভোট দরকার নেই, তারা কেন ভোট দেবেন? 80 বছরের বেশি মানুষ বলে বিজেপিতে আসতে পারবেন না বা তৃণমূলের টিকিট পাবেন না, এটা তো ক্রাইটেরিয়া হতে পারে না। বলেছেন স্বচ্ছ ভাবমূর্তির লোকদেরকে টিকিট দেবো। আচ্ছা, বেচারাম কেনারাম এরা কি স্বচ্ছ ভাবমূর্তির মানুষ? আর রবীন্দ্রনাথ ভট্টাচার্য অস্বচ্ছ ভাবমূর্তির মানুষ? এইটা যদি কেউ বলেন যে বেচারাম কেনারাম হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, কারণ বেচারাম তো একা টিকিট পাননি, সঙ্গে তার স্ত্রীকেও টিকিট দিয়েছেন। মানে তৃণমূল কংগ্রেস পরিবারের একাধিক সদস্যকে এবার বিধানসভায় পাঠানোর জন্য টিকিট দিয়েছেন, আর স্বচ্ছ ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ বাবুকে বাদ দিয়েছেন। তার ফলে প্রমাণ হচ্ছে যে টিকিটটা কোয়ালিটি অনুসারে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে না। যারা বেশি বেচতে পেরেছে বা কিনতে পেরেছে তাদের টিকিট হয়েছে।
এটা আমরা বলছি না, যারা আসছেন তারাই বলছেন। এমনকি যিনি টিকিট পেয়েছিলেন হবিবপুরের তৃণমূলের প্রার্থী, তিনি পর্যন্ত দল ছেড়ে দিয়েছেন আজকে। বিজেপিতে যোগদান করবেন জেনেই তৃণমূল প্রার্থী পাল্টেছে। প্রার্থী পাল্টানোর পরে বিজেপিতে যোগদান হয়নি। আগে সরলা দেবী বিজেপিতে যোগদান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, তারপরে তৃণমূল তার প্রার্থী, ওখানকার প্রার্থী হবিবপুরে পরিবর্তন করেছে। ওনারা কাকে টিকিট দেবেন না টিকিট দেবেন সেটা তৃণমূলের বিষয়, এটা আমাদের বিষয় নয়। কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো বলছেন, 80-র ওপর বয়স, স্বচ্ছ ভাবমূর্তি, হয় সে ক্রাইটেরিয়া ঠিক নেই, না তো মুখে যা বলছেন সেটা বাস্তব নয়। বেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবল আর পয়েন্ট। হ্যাঁ, দক্ষিণ শান্তন, আমি আসবো। বসিরহাটের মনে রাখবেন, মুখে বলছেন ভাবমূর্তি, সত্যিই তো পার্টিনেন্ট প্রশ্ন। মাস্টার মশার ভাবমূর্তি নিয়ে কোনো প্রশ্ন নেই, ক্যান্ডিডেট বেচারাম। দেখুন, মাস্টারমশাই নিজে মুখেই বলেছেন মাস্টারমশাই নীতি আদর্শের ব্যাপার নয়, মাস্টারমশাইয়ের আপত্তি স্বামী স্ত্রীর প্রার্থী নমিনেশনের জন্য। এটা আমার কথা না, মাস্টারমশাইয়ের কথা আপনারা দেখালেন, আমরাও শুনলাম। মাস্টারমশাই তো ভাবমূর্তির প্রশ্নই বলেছেন। আমি একদম মাস্টারমশাই আমাদের উনি যোগ্য মনে করছেন না। মাস্টারমশাইয়ের প্রাজ্ঞতা নিয়ে বা তার শিক্ষা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তিনি শিক্ষিত মানুষ, গুরুজন মানুষ, আমাদের মাস্টারমশাই হিসেবে নিশ্চয়ই তাকে আমরা সম্মান করি। কিন্তু মাস্টারমশাইয়ের দল ছাড়ার কারণ হিসেবে মাস্টারমশাই যেটা বললেন স্বামী স্ত্রীর মনোনয়ন পাওয়া, অর্থাৎ নীতি বা আদর্শের জন্য তিনি বিজেপি যাচ্ছেন না, তিনি কেন পার্টিকুলার একজন বা দুজন টিকিট পেয়েছেন তার জন্য যাচ্ছেন। আর আমি সায়ন্তন বসুর কথা শুনছিলাম, আমি দেখছিলাম উনি যখন স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে বলছেন, ওনার বুকের কাছটা একটু চিনচিন করছিল ব্যথা, হঠাৎ করে বাদিকের বুকটা একটু চাপলেন, কারণ সায়ন্তন বাবুকে তো ওনার দল কদিন আগে শোকজ করেছিল, ওই কয়লা মাফিয়ার বিরুদ্ধে মুখ খুলেছিলেন, যাকে আজকে ওনার দলের সম্পদ হিসেবে গ্রহণ করেছেন জিতেন্দ্র তিওয়ারি, তার জন্য ওনাকে শোকজ খেতে হয়েছিল, ওনার পার্টি শোকজ করেছিল। আজকে কি সেই কয়লা মাফিয়াকে মহানেতা বলে স্বীকৃতি দিচ্ছেন? কয়লা মাফিয়া বলে দাগাচ্ছেন, তিনি যখন ছাড়বেন করছেন, আপনাদের কাছে গিয়ে আমরা দেখলাম আপনাদের এক নেতার মধ্যরাতে তার অফিসে গিয়ে তিনি আবার না মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া জীবন বৃথা এই বলে থেকে গেলেন, আপনারা তো মেনে নিলেন। তখন মনে হয়নি তিনি কয়লা মাফিয়া? তার ক্রেডিবিলিটিটা কোথায় এবং এই ধরনের নেতাদের আলটিমেট ডেস্টিনেশন কি হবে? আমি সায়ন্তনবাবু বুকটা এখনো দেখছি চিনচিন করছে ব্যথায়, কারণ ওনার জন্যই তো শোকজ খেতে হয়েছে। সায়ন্তনবাবু এখন আর শোকজ খাওয়ার মতো কাজ করবেন না, আবার ওনার সমালোচনা করবেন না, সামনের নির্বাচন আছে, টিকিট আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে। শান্তন, আপনি উত্তর দেবেন? না, এই ধরনের কথা আমি তো কাউকে কয়লা মাফিয়া বলিনি। আমি যা বলেছি যে বিজেপি কর্মীদের ওপরে আক্রমণ হয়েছে, হামলা হয়েছিল, তার নেতৃত্বে হয়েছিল, সে সময় বলেছি। তারপরে তো তিনি তার জন্য পার্টির নেতৃত্বের কাছে গিয়ে তার যা প্রশ্নের জবাব দেওয়ার দিয়েছেন, পার্টি মনে করেছে যে এই চ্যাপ্টার ক্লোজ হওয়া দরকার। শোকজের উত্তর দিয়েছেন? আমি কোথাও কয়লা মাফিয়া বলিনি। শোকজের উত্তর দিয়েছিলেন যে কয়লা মাফিয়াকে নেওয়া হচ্ছে, তারও প্রচার করবেন তো, যার জন্য শোকজ দলের ব্যাপার। আপনি বিজেপিতে যোগদান করুন, আপনাকে বলবো। আরে এটা হবে না, সবার আদর্শ এক হয় না, সবাই বিক্রি হয় না। আরে ভাই, যা বলিনি তা আমার মুখে কেন যা বলিনি তা কেন মুখে খেয়েছেন? যা বলিনি তা কেন আমার মুখে চাপাচ্ছেন? আপনি ওনাকে বলেছেন উনি আক্রমণকারী, আপনারা হচ্ছেন, আপনারা কি তৃণমূল করেন না সেটা তো ক্লিয়ার করুন। আমাদের দল নিয়ে ভাবতে হবে না, আপনি তো দল ভরাচ্ছেন অন্য দল থেকে নেতা এনে, আপনি নিজের দল থেকে ভাবছেন। আমার পার্টি শুনুন, আপনার পার্টি, আরে ভাই পার্টি তো উঠে যাবে দুদিন পরে, দোসরা মের পরে পার্টি থাকবে। বিজেপি 20 বছর আগে যাদেরকে সব দলে নিয়ে নিচ্ছে, দোসরা মের পরে আপনি বিজেপি তৃণমূল করবেন? আরে তৃণমূল আমরাই তর্কে যাব অনুপমে আবার বলার সুযোগ দেব, বাকিরাও বলবেন। নিশ্চয়ই রাজনৈতিক অবস্থান দুপক্ষেরই আছে, কিন্তু পালা বদল, রাজনীতিতে দল বদল, এটা কি খুব নতুন জিনিস? এটা নিয়ে যে এত আক্রমণ হচ্ছে, হ্যাঁ এবার সংখ্যাটা অনেক বেশি, কিন্তু এর তো একটা হিস্ট্রিও রয়েছে। আসলে আমরা এ রাজ্যের দিকে, আমরা যদি 2001 সেই সাল থেকে দেখি, একবার দেখবো 2001-এ সেই সময় কি স্ট্র্যাটেজি নিয়েছিলেন অনিল বসু, অনিল বিশ্বাস। তৃণমূলের এই প্রার্থী তালিকা ঘোষণাতে যেন আগুনে ঘি, ক্ষোভ, বিক্ষোভ, কান্নাকাটি, তারপরে অন্য দলের অফিসে লাইন। পর্যবেক্ষকদের একাংশের মতে 10 বছরের সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হওয়া রয়েছে, সেটা মোকাবিলাতেই মমতার এমন তালিকা। लोकसभा में टीएमसी हाफ और इस बार पूरी साफ, जोर से छाप, टीएमसी साफ। যতই করো হামলা,
জবাব দেবে বাংলা। প্রতিষ্ঠান বিরোধিতা রুখতে একদিকে আক্রমণ, আরেকদিকে কৌশল। প্রায় সব দলেরই তখন ভরসা নতুন মুখ, স্বচ্ছ ভাবমূর্তি। 2001 সালে মমতার এবার নয় নেভার ভোট। চূড়ান্ত প্রতিষ্ঠান বিরোধিতার মুখে সিপিএম। ভোটের 6 মাস আগে মুখ্যমন্ত্রী বদল। জ্যোতি বসুর বদলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেবার প্রার্থী তালিকায় ব্যাপক রদবদল করেন অনিল বিশ্বাস। ফের ক্ষমতায় ফেরে বামেরা। 2006 সালেও 64 বিধায়ককে টিকিট দেয়নি বামেরা। 2012 সালে গুজরাট বিধানসভা ভোটে 68 বিধায়ককে টিকিট দেননি নরেন্দ্র মোদীও। হালে বিহার ভোটে 11 জন বিধায়ককে টিকিট দেননি নীতিশ কুমার। পর্যবেক্ষকরা বলছেন 2001-এ বদলের মাস্টার স্ট্রোকে মমতার মহাকরণ যাত্রা 10 বছরের জন্য রুখে দেন অনিল বিশ্বাস। তৎকালীন সিপিএম রাজ্য সম্পাদক ভোটের পরে বলেও ছিলেন, পরিবর্তন তো আমরা আগেই করে দিয়েছিলাম। অনিলের সেই ফর্মুলাই কি এবার শাসক দলের প্রার্থী তালিকায়? বৃদ্ধ, অসুস্থ বা ভাবমূর্তিতে দাগ আছে এমন নেতাদের বাদ দিয়েছেন তৃণমূল নেত্রী। হাসপুলে টিকিট না পেয়ে অনেকেই পদ্মপথে। हमसे काफी लोग मिले भी हैं, मुकुंदा से भी मिले, सपनदा से भी मिले, शमिकदा से भी मिले हैं, पर हम किनको लेना किनको नहीं लेना ये हम सब लोग बैठ कर तय करते हैं। एक व्यक्ति का निर्णय नहीं होता, तो अभी इस बारे में हमारा कोई निर्णय नहीं हुआ है। প্রত্যেকটা মানুষকে একেবারে যেচে বুঝে অর্জন করে নেওয়া সম্ভব নয়। আর তারা আমাদের পার্টিতে এসে গেলে তারাই পার্টির মুখ হয়ে যাবেন, তারাই নীতি নির্ধারক হবেন, এটাও নয়। সোজা কথা, বিজেপিতে গেলেই টিকিটের শিকে ছিঁড়ছে না। তাহলে টিকিটের দৌড়ে এত হুটোপুটি কেন? নিউজ 18 বাংলা। ঠিক এখানেই প্রশ্ন। আমরা 2001 থেকে দেখালাম, আমি অঞ্জনার কাছে যাব, যে পরিসংখ্যান দেখতে পাচ্ছি তাতে কিন্তু সাফল্য এসেছে। যখনই একটা ব্যাপক রদবদল প্রার্থী তালিকা আনা হয়েছে, একটা ড্রাস্টিক চেঞ্জ, মানুষের কাছে একটা ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা, তাতে সাফল্য এসেছে। এবারেও তৃণমূল সেই চেষ্টাই করছে। প্রথমেই আন্তর্জাতিক নারী দিবসে তোমাকে শুভেচ্ছা জানাই, Thank শুভেচ্ছা you. জানাই রনিতাকে তোমাকেও। এবং তোমাদের চ্যানেলে যতজন মহিলা কাজ করেন তাদের প্রত্যেককে। দেখো, এই রদবদল বা নতুন মুখ নিয়ে আসা সেটা তো সবসময় চলতেই থাকে এবং রাজনীতিতে তো সেটা একটা মানে এই ধরনের একটা ট্রাই অনেক সময় করা হয় এবং কখন করা হয়, যখন নৌকা ডুবতে বসে তখন ভাবা হয়, কিন্তু সেই সময় ভাবনাগুলো অনেক সময় খুবই কাজে আসে। এখন যে পরিবর্তনটা তৃণমূলে হয়েছে সেই পরিবর্তনটা কতটা কাজে আসবে সেটা খুব সন্দেহে, সেটা শুধু আমি বলছি না, সেটা সবাই বলছে। কারণ মাস্টারমশাইয়ের মতন মানুষকে বসিয়ে দিয়ে যদি নতুন মুখকে খোঁজা হয়, আমার মনে হয় সেটা খুব বুদ্ধিমানের মতন কাজ নয়। আসলে মমতা ব্যানার্জির একটা স্ট্র্যাটেজি নিয়ে উনি কাজ করেন, একটা স্ট্র্যাটেজি থাকে ওনার, এবং একটা কোনো ভাবনাও ছিল, নইলে পরে 34 বছরের সাম্রাজ্য ভাঙাটা অত সহজ কথা ছিল না, এবং সেটা ছিল ওনার, এবং সেই জন্যই কিন্তু রাজ্যবাসী ওনাকে বিশ্বাসও করেছিলেন এবং ওনাকে দুটো টেনিওর ওনাকে সেই সুযোগটাও দিয়েছেন। মানে একটা তো সময় লাগে, ঠিক আছে, আর একটা টেনিওর দেওয়া যাক, এইটা করেই কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু এখন মুশকিলটা হচ্ছে, এখন তো দিদি নিজের বুদ্ধিতে চলেন না, ভাড়া করা মানুষের বুদ্ধি নিয়ে চলেন। তো আমি আসবো না, রনিতা, খুব ভালো পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে মোদিও ব্রিগেডে বলেছেন যে তার রিমোট নিজের হাতে নেই, তিনি অন্যের পরামর্শে চলছেন। সে তো মোদিও একসময় অন্যের পরামর্শে চলেছিলেন, সেটা এখন কথা নয়। অঞ্জনাদিকে প্রথমেই আমি শুভেচ্ছা জানাবো আন্তর্জাতিক নারী দিবসের। অঞ্জনাদিকে অনেক অনেক শুভেচ্ছা। আমি একটাই কথা বলতে চাই যে সাফল্য, তুমি যে বললে না যে এই রদবদলে সাফল্য আসবে কিনা, সাফল্য তো অবশ্যই আসবে এবং বাংলার মেয়ে বাংলার মেয়েকেই চায়। আমি একটাই কথা বলবো, যারা দলবদল করছে তারা কি শুধুমাত্র এই টিকিটটা পায়নি এই কারণের জন্যই তারা যদি গিয়ে থাকেন, তাহলে এই একটা দলের মধ্যে গিয়ে তারা কি সেখানে টিকিট পাবেন? সেখানে তো প্রচুর লোকে মারামারি করছে, তাদের লাইন পড়ে গেছে টিকিটের জন্য। যে এত লোক যদি ওই দলে যায়, তাদেরকে বিজেপি কি করে টিকিট দেবে এত লোককে? প্রথম কথা, ওখান থেকেও যখন টিকিট পাবে না, তারা কি তারপর রাজনীতি ছেড়ে দেবে? কারণ আমার মনে হয় মানুষের উপকার আপনি টিকিট পেয়ে না পেয়ে সব জায়গা থেকেই করতে পারেন। রাজনীতিতে না এসেও তো করা যায় না, তাও তো তোমরা রাজনীতিতে এলে। আমরা দিদিকে 2011 থেকে আমরা দিদির সাথে আছি। আমি কিন্তু 2011 থেকে আড়ালে ছিল, এবার সামনে আমি এইবারে অফিশিয়ালি জয়েন করেছি। তা এতদিন কি আমি অফিশিয়ালি জয়েন না করেও ছিলাম? কিন্তু ছিলাম তো দিদির সাথে। তো বেশ, জনতার প্রশ্ন, হ্যাঁ বলুন, কাকে করবেন? টিএমসি কে। স্রোতের মতন নেতা কর্মীরা দল বদলাচ্ছে, তো এই মুহূর্তে আপনারা এখন কি করে সামলাবেন ভোটের মুখে?
দেখুন, সামলাবার কিছু নেই। আমাদের দলের প্রধান মুখ হচ্ছে মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জি গত 10 বছরে যে উন্নয়ন করেছেন, এই যে 64টা প্রকল্প হয়েছে, বাংলার মানুষ এই প্রকল্পের উন্নয়ন দেখে তারা ভোট দেবে। আমরা তো বেকার বলছি না যে এটা দেখে ভোট দাও। এই যে 10 বছর ধরে 64টা প্রকল্প করেছে, আজকে আন্তর্জাতিক নারী দিবসের দিনে দাঁড়িয়ে মহিলাদের জন্য এত যে কাজ করা হয়েছে, আজকে কন্যাশ্রী বলুন, সবুজ না বেশ, তো আমার একটা প্রশ্ন রয়েছে। ধরুন সিঙ্গুর এবং নন্দীগ্রাম, আমি অরূপের কাছে এবং সোমনাথদার কাছেও প্রশ্ন রাখছি। সিঙ্গুর, নন্দীগ্রাম পরিবর্তনের ভর কেন্দ্র, যে দুটো জায়গায় দুটো নামের ওপর ভর করে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে। নন্দীগ্রামে পরিবর্তনের অন্যতম মুখ শুভেন্দু অধিকারী বিজেপিতে, এবার সিঙ্গুরের পরিবর্তনের, সিঙ্গুরের লড়াইয়ের অন্যতম মুখ মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিজেপিতে। এটা ধাক্কা নয় দলের জন্য? সামলাবেন কি করে? অরূপ আগে। দেখুন, সবসময় যে কোনো জায়গাতেই বাংলায় যখন সিপিএম এর রাজত্বে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মুখ একজনই ছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী যার কথা বলছেন বা মাস্টারমশাই, তারা সেই আন্দোলনের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট না হতেন, তাহলে সেই আন্দোলন তার রূপরেখা কখনোই পেত না। কোন আন্দোলনে কি একা একা করা যায়? একা নিশ্চিতভাবে যেরকম মাস্টারমশাইয়ের অবদান ছিল, তেমনি সিঙ্গুরে মহাদেব দাস থেকে শুরু করে, সিঙ্গুরে বেচারাম মান্না থেকে শুরু করে, সিঙ্গুর ভূমি রক্ষা কমিটি থেকে নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, সবাই কি তৃণমূলে ছিল নাকি? সেখানে এসইউসিআর শক্তিও ছিল, সেখানে বামপন্থী অন্যান্য শক্তিরা ছিল। সমস্ত দল মত মিলে সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করেছিলেন। দেবী দুর্গার 10 হাতে যেরকম দেবতারা অস্ত্র তুলে দিয়েছিলেন অসুরকে বধ করার জন্য, তেমনি বামফ্রন্টের অপশাসন বধ করার জন্য সারা রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন। এবং মমতা ব্যানার্জি যাদের সাহায্য নিয়ে পরিবর্তন ঘটাতে পেরেছিলেন, আজ তারা তার সঙ্গে নেই। না প্রিয়, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে বরং ওই ম্যাডাম যে প্রশ্ন করলেন, ওনার প্রশ্ন দেওয়াটা আমার কাছে বেশি জরুরি মনে হলো। তার কারণ উনি বললেন সামলাবো কি করে। আমাকে দেখুন, আমার দিকে তাকান। 1984 সাল থেকে মমতা ব্যানার্জি পদচিহ্ন ফলো করে। আমি জাস্ট ইন্ট্রোডিউস করিয়ে দিই আমাদের সঙ্গে নতুন অতিথি অর্জুন সিং। আমি শুরুতেই বলেছিলাম বিজেপি নেতা অর্জুন সিং আমাদের সঙ্গে রয়েছেন। 3 বিজেপি নেতা যারা বাইরে থেকে রয়েছেন, আর 3 তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে। 84 সাল থেকে মমতা ব্যানার্জির পদচিহ্ন অনুসরণ করে হাঁটি আমি। 9 বার হাসপাতালে ভর্তি হয়েছি, সিপিএম এর হাতে মার খেয়ে 50 বারের ভিতরে গ্রেপ্তার হয়েছি। আমি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সামান্য একজন বুথ কমিটিরও সদস্য নই। 84 সাল থেকে আজ পর্যন্ত মমতা ব্যানার্জিকে ফলো করার পর এক পর্যন্ত সদস্য নই। কিন্তু আমার এই গলাটা কেটে যদি এখানে ফেলে দেন না, এখনো মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলবে। তার কারণ আমরা দেখেছি সিপিএম এর আত্মিক অত্যাচারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে আমরা সে সময় শেল্টার খুঁজতাম। আর যাদের নেতা বলছেন না, তারা শেল্টার খুঁজতো সিপিএম এর হাত থেকে বাঁচার জন্য। শেল্টার দেবে কে? মমতা ব্যানার্জি। আন্দোলন করবে কে? মমতা ব্যানার্জি। সামনে থাকবে কে? মমতা ব্যানার্জি। নেতারা চলে যাচ্ছে, আমাদের মতো যারা আছেন, যারা মমতা ব্যানার্জিকে আজও আদর্শ হিসাবে মানেন, তাদের সংখ্যা অনেক বেশি ম্যাডাম। তারাই আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু একদিনে 5 বিধায়ক, এটা উল্লেখযোগ্য। আমি একদিনে 5 বিধায়ক, এটা উল্লেখযোগ্য। বলুন না প্রিয়। আমরা সোনালী গুহ এক্ষুনি আমাদের স্টুডিওতে আসবেন। সোনালী গুহ তিনি কেঁদে ভাসালেন, তারপর চোখের জল মুছে ফুল বদলে ফেলেন। আসুন দেখি। আমি তো দিদির বাইরে ভাবতেই পারি না। দিদি আমাকে বার করে দিল, আমাকে প্রার্থী করলো না। শুক্রবার হাপুস নয়ন, সোমবার দলবদল। সোনালী এখন গেরুয়া। একজন মানুষ যার সঙ্গে 32টা বছর কাটালাম, সে আমাকে বললো না একবারও যে তোর নামটা লিস্টে রাখছি না। মমতাদি চাননি যে আমি জ্যোতিবাবুর সমান লেভেলে পৌঁছে যাই, কারণ এবার দাঁড়ালে আমি জিততাম। এই সেই সোনালী গুহ। মেয়ো রোডের এক সভায় তিনি তো বলেছিলেন, তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সোনালীর এই কথা বঙ্গ রাজনীতিতে কার্যত প্রবাদ। তবে সেই সোনালী অতীত। একটা সময় ছিল যখন নিজেকে তৃণমূল নেত্রীর ঘরের লোক বলতেন সোনালী গুহ। দীর্ঘদিন ধরে মমতা অনুগামী বলে পরিচিত। প্রায় 3 দশক মমতা সোনালী সম্পর্ক। 2001 সালে সাতগাছিয়া থেকে তৃণমূলের বিধায়ক। গোবিন্দপুর বস্তি উচ্ছেদ কাণ্ডে মমতার আন্দোলন সঙ্গী। সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবেই সোনালীকে দেখেছে বাংলা। সিঙ্গুরের বিভিন্ন অফিসে লাঠি, রাতে কলকাতায় এসে গান্ধী মূর্তির সামনে অবস্থানে মমতা, পাশে সোনালী। 30 নভেম্বর বিরোধী নেত্রীকে সিঙ্গুরে ঢুকতে দিল না বাম সরকার। বিধানসভায় তোলপাড় করল তৃণমূল। প্রতিবাদের প্রথম সারিতে হুমকির অভিযোগ।
সালকিয়ার আবাসনে ঢুকে দাদাগিরির অভিযোগ, চিকিৎসক ও তার ছেলেকে মারধরের অভিযোগ। গত কয়েক বছরে তৃণমূলের সঙ্গে সোনালীর দূরত্ব বাড়ছিল। এবার টিকিটটাই পেলেন না সোনালী গুহ, তাতেই কান্না। থেকে শুরু করে অনেক নাম আছে, যেমন আমাদের সোনালী আছে, সোনালীর শরীরটা একটু খারাপ, সুগারটা একটু হাই হয়েছে, এইরকম কিছু আছে অনেকেই যাদের আমি হয়তো দিতে পারিনি। চোখের জল মুছে সোনালী এখন গেরুয়া। নিউজ 18 বাংলা। আমাদের সঙ্গে অর্জুন সিং নতুন অতিথি রয়েছেন। অর্জুন, একসময় আপনার সহকর্মী, মাঝখানে প্রাক্তন ছিলেন, আবার নতুন করে সহকর্মী হিসেবে তাকে পাচ্ছেন, আজকের দিনটা কেমন? সোনালীদির ব্যাপারে বলছেন? হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনালী গুহ। হ্যাঁ, সোনালীদিকে আমরা বহু আগে থেকে চিনতাম। সোনালীদি আমরা সব একসঙ্গে, আমরা দিদিমণির সঙ্গে রাজনীতি করেছিলাম। ওই ইট পেতে যখন চেয়ার থাকতো না কালীঘাটে বাড়িতে, তখন থেকে আমরা একসঙ্গে রাজনীতি করছি। সোনালীদি তো সবসঙ্গে সঙ্গে ছিল। সোনালীদি মমতা ব্যানার্জি বাইরে কিছু ভাবতো না, আমরাও কখনো ভাবতো না। কিন্তু কি কারণে আজকে সোনালীদিকে দল ছাড়তে হলো? সোনালীদি আজকে খারাপ হয়ে গেলেন। আপনারা টিকিট দেবেন সোনালীকে? নন্দীগ্রামে রবীনবাবু খারাপ হয়ে গেলেন, সিঙ্গুরে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী খারাপ হয়ে গেলেন, সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় খারাপ হয়ে গেলেন। এখন দুই জায়গার ফসল মমতা ব্যানার্জি সরকারে এসেছিলেন, এবার দুসরাময় সরকারে যাবে। কিন্তু আজকে সোনালীদি যেভাবে কান্নাকাটি করছিলেন, সত্যি একটা কষ্ট তো হয় কি যে মমতা ব্যানার্জির সঙ্গে রাত বিরাত সোনালীদি ছিলেন, আজকে সোনালীদিকে বলতে হয়েছে, বলেছে না কি আমার দরকার নেই টিকিট, আমি সরাসরি পার্টি হয়ে প্রচার করব। সোনালী বলেছেন আপনারা কি টিকিট দেবেন সোনালীকে? যাতে পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জি সরকার, দেখুন আমাদের টিকিট তো অর্জুন সিং ঠিক করবে না বা কেউ ঠিক করবে না। আমাদের টিকিট আমাদের পার্টির কমিটি আছে, এটা স্ক্রিনিং কমিটি হয়, তারপরে এ হয় উপর হাই লেভেল কমিটি ফয়সলা করে। আমার বক্তব্যটা সে উনি নিজেই একটা অভিজ্ঞ রাজনীতিকবিদ আছেন, উনি নিজে দেখুন সঠিক সিদ্ধান্ত নিয়েই বলেছেন কি আমার টিকিট লাগবে না, আমি কিন্তু পার্টি হয়ে প্রচার করব। কিন্তু অর্জুন বাবু, আপনার মনে হচ্ছে না যে মমতার ছায়া সঙ্গী যদি একটা টিকিটের জন্য মমতাকে ছাড়তে পারেন, তাহলে দুদিন আপনাদের দলে যোগ দিয়ে টিকিট না পেলে তিনি আপনাদের দলের সঙ্গে একই ব্যবহার করতে পারেন? না, উনি তো অস্পষ্ট করে এসছেন, টিকিট পার্টি দেবে কি না দেবে সেটা পরের কথা, উনি কিন্তু অস্পষ্ট বলে এসেছিলেন। আমি শুনছিলাম সোমনাথবাবু একটা বক্তব্য রাখছিলেন, ওনার গলা কেটে দিলেও উনি তৃণমূল ছাড়বেন না, উনি নাকি দিদিমণির ছায়া সঙ্গী ছিল। সোনালী গুহ মতন ছায়া সঙ্গী তো আপনি ছিলেন না, আর বা কোনোদিন হবেনও না। তো দিদিমণি ইউজ অ্যান্ড থ্রো মানেই হলো মমতা ব্যানার্জি, যতদিন আপনার ইউজ করার আছে করবে, তারপরে সোমনাথদা বলবেন না, সোমনাথদা বলবেন, কিন্তু তার আগে ইউটিউবে এক দর্শক লাইভ স্ট্রিমিং দেখে প্রশ্ন করেছেন। অর্জুন বাবু, আমি আপনার কাছে আসবো, আমি আসবো, আগে প্রশ্নটা দেখি। লালন মণ্ডল তিনি প্রশ্ন করেছেন, তাহলে কি শুধুমাত্র টিকিটের জন্যই দলে থাকা? এই প্রশ্নের উত্তর এই তৃণমূল বলছে হ্যাঁ শুধু টিকিট, বিজেপি। অর্জুন বাবু, তাহলে তো একজন তো টিকিট পেয়ে গেছিলেন, তাহলে উনি ছেড়ে চলে এলেন কেন? সরলা মুর্মুকে তো তৃণমূল টিকিট দিয়েছিল, তারপরে বললো নাকি ওনার শরীর অসুস্থ, সশরীর এখানে এসে জয়েন করেছেন। এটা দিদিমণি নিজের হিসাবে কথা বলেন, ওটা নিয়ে কোনো বাংলার মানুষ আর কোনো গুরুত্বও দেয় না। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সোনালী গুহ কিন্তু মিডিয়াকে বলেছেন যে তিনি টিকিট চান না বিজেপির, তিনি নতুন পশ্চিমবঙ্গ গড়াতে কাজ করতে চান, প্রচার করতে চান, এবং আমার সামনেও আজকে কথাই বলেছেন সোনালী গুহ। আমি আপনাদেরকে বলছি, যিনি আমাদের সোনামুখীর বিধায়ক ছিলেন দীপালিদি, তিনিও বিজেপিতে যোগদান করেছেন। সোনামুখীতে কিন্তু দীপালিদিকে টিকিট দেওয়া হয়নি, ওখানে বিজেপি অন্য কাউকে প্রার্থী করেছেন। হবিবপুরের প্রার্থী তো তৃণমূলের প্রার্থী হওয়ার পরে বিজেপিতে এসছেন। কাথির তৃণমূলের বিধায়ক, তাকে কিন্তু বিজেপি টিকিট দেয়নি, সেখানে অন্য কেউ প্রার্থী হয়েছেন।
একাধিক সিটিং এমএলএ এখনো পর্যন্ত যে টিকিটের লিস্ট বেরিয়েছে, একাধিক সিটিং এমএলএ তাদের পরিবর্তে অন্য কেউ প্রার্থী হয়েছেন। তারপরে তারা কিন্তু কোথাও বলেননি যে বিজেপিতে গেছিলাম টিকিটের জন্য, টিকিট পাইনি তাই বিজেপি তার ছেড়ে মানে দিচ্ছি। তৃণমূলে থাকা যাচ্ছে না। তাই আমি আসবো, দর্শকের প্রশ্ন আছে। হ্যাঁ, কার কাছে? অর্জুন সিং এর কাছে। বেশ, প্রশ্নটা অর্জুন হলো সিং এর যে কাছে প্রশ্ন। হ্যাঁ, আমরা দেখলাম যে যাদের টিকিট বাতিল হলো তৃণমূলের প্রার্থী তালিকা থেকে, তাদের মধ্যে অনেকেই বিজেপিতে জয়েন করলেন। তাহলে কি আমরা বলতে পারি যে এখন বিজেপি তৃণমূল কংগ্রেসেরই একটা ড্রেনেজ সিস্টেমে পরিণত হয়েছে, অর্থাৎ যাদেরকে বাতিল করা হবে তাদেরকে বিজেপি কুড়িয়ে নিয়ে সে দলের সম্পদ হিসেবে পরিচয় দেবে? না, আপনি মনে হচ্ছে একটা ভুল প্রশ্ন ভুল লোকের সামনে করে দিলেন। তৃণমূল কংগ্রেস কাকে টিকিট দিল না, সে দল কেন ছাড়লো, আপনি হয়তো জানেন না। সোনালিদির কি বক্তব্য ছিল, সোনালিদি কি বললেন, আমাকে একবার ফোন করতে পারতেন কি তোকে টিকিট দেব না। দেখুন, প্রত্যেকটা মানুষের মান অভিমান থাকে। যে লোকের উপরে ভরসা করে উনি সারা জীবন সিপিএমের বিরুদ্ধে লড়াই করলেন, তারপরে ক্ষমতা আসলেন, তারপরে ওনাকে একটা সামান্য কাটসি নেই কি মমতা অ্যাকচুয়ালি কি আছে এই লিস্টটা মমতা ব্যানার্জি নিজেও জানেন না। মমতা ব্যানার্জি ওখানে পড়ছিলেন, এই লিস্টটা ওই পিকে আর ভাইপোর লিস্ট আছে, ওনাকে বাধ্য করে দেওয়া হয়েছে। নাহলে মমতা ব্যানার্জি আর কারো টিকিট কাটতেন কি না কাটতেন আমি জানি না, টিকিট কেটে দিয়েছে। আমি নিজেও অবাক হয়ে গেলাম। অর্জুন বাবু, আপনি যখন সোনালী দেবীর কথা বলছেন, আমি তার আগে আপনাকে একটা কথা বলে দিই। সোনালী দেবীর আগে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি দেখাশোনা করতেন তার নাম কৃষ্ণ চক্রবর্তী। মমতা ব্যানার্জির প্রথম 3খানা নির্বাচনে মহেশতলা একটা গ্রামের ছেলে হয়ে আমি কাউন্টিং এজেন্ট হতাম। অর্জুন বাবু, আমি তবে থেকে মমতা ব্যানার্জি করে আসি, আপনি হয়তো তখনও ঢোকেননি, মমতা ব্যানার্জি করেননি। আমি সোনালী ওর মুখ থেকে শুনবো তার কি প্রতিক্রিয়া। একটা ব্রেকের পর সঙ্গে থাকুন জনতার দরবারে। ব্রেকের পরে আমরা ফিরে এলাম, আমাদের সঙ্গে থাকবে নতুন অতিথি। কিন্তু তার আগে আপনাদের একবার নন্দীগ্রামের দিকে চোখ ফেরাতে বলবো, কারণ নন্দীগ্রাম এই মুহূর্তে স্টার সিট। নন্দীগ্রাম ঘিরে যাবতীয় আয়োজন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওখানে কোথায় থাকবেন সেই বাড়িও ফিক্স হয়ে গিয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী তাকে যে কতটা গুরুত্ব দিচ্ছেন বিজেপি নেতারা, কারণ প্রধানমন্ত্রী নিজে যাচ্ছেন কাঁথিতে সভা করতে, এমনকি শুভেন্দুর মনোনয়নের 2 কেন্দ্রীয় মন্ত্রী। দেখবো রবিবার ছিল মোদির ব্রিগেড, ফের রাজ্যে মোদি। এবার 48 ঘন্টায় দুবার। 18ই মার্চ পুরুলিয়ায়, 20শে মার্চ কাঁথিতে। কাঁথি শুভেন্দু অধিকারীর পাড়া, কাছেই নন্দীগ্রাম। বঙ্গভোটে এবার তারকা কেন্দ্র নন্দীগ্রাম, যাকে অনেকে বলেন রাজ্যে পরিবর্তনের অন্যতম কেন্দ্রস্থল। এবার সেই নন্দীগ্রামের দিকেই সবার নজর। আমি নন্দীগ্রামেই লড়ছি, আমি যখন কথা দিই কথা রাখি। মাননীয়াকে আমি হারাবই। নন্দীগ্রামে আপনি হারবেন, প্রাক্তন বিধায়কের পেট ছাপিয়ে রাখুন। 1 এপ্রিল দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোট। শুভেন্দুর পরিকল্পনা ভোট পর্যন্ত নন্দীগ্রামেই মাটি কামড়ে থাকবেন। মমতারও অস্থায়ী ঠিকানা রেডি, দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে। স্লোগানে হোর্ডিংয়ে ভোটের নন্দীগ্রাম সাজছে। জমি আন্দোলনের পটভূমি যেখান থেকে তৈরি হয়েছিল, সেই নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের রাজনীতির চেনা উঠোন থেকে বেরিয়ে এই প্রথম মমতা নন্দীগ্রামে প্রার্থী। নন্দীগ্রাম এবার কার? তৃণমূল বিজেপি দরজায় তোলপাড়। আমরা 2 হাত দিয়ে 2 চোখ দিয়ে দেখছি। আমরা এখানে মমতা ব্যানার্জি এসছে মানে এখানে 1 লাখ ভোটে জিতবে। এখানে কোনো স্থান নেই শুভেন্দুর। যখন দলে ছিল তখন স্থান ছিল, দল ছেড়ে দিয়েছে, কোনো স্থান নেই। দিদি তো নন্দীগ্রামে দাঁড়িয়েছে, আমরা জানি। দিদিকে তো আমরা সমর্থন করি এবং দিদিকেও তো ভালোবাসি। লড়াই তো খুবই জবরদস্ত হবে। মমতা ব্যানার্জি প্রার্থী হলেও এখানে কিন্তু ওনাকে নন্দীগ্রামের মানুষ কোনো পাত্তাই দেবেন না। তো আমাদের এখানে যে কিছু উন্নয়ন হয়নি, আর মেয়েরা সেরকম কিছু সুযোগ সুবিধাও পায়নি। আমরা চাইছি যে ভালো থাকার জন্য বিগত যে দল আসছে উনি আসুন। শুক্রবার মনোনয়নপত্র দেবেন শুভেন্দু। তার আগে মঙ্গলবার নন্দীগ্রামে কর্মী সভা করবেন তৃণমূল নেত্রী। বুধবার তিনি হলদিয়ার এসডিও অফিসে মনোনয়নপত্র দেবেন।
অস্থায়ী হেলিপ্যাড মাঠের পাশেই কর্মী সভা মমতা। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি আসতে চাইলেও আমরা বেশি আসতে দেবো না। আমরা যে নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং কর্মী, আমরা তাহলে কিসে প্রমাণ করাবো? আমরা যে ভোটটা করিয়ে দিয়েছি এইটা আমরা প্রমাণ করাতে চাই যে নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বোচ্চ ভোটে লিড দেবে। পর্যবেক্ষকরা বলছেন একই নন্দীগ্রাম ফুটছে, এবার কাঁথিতে মোদির প্রচারের খবরে পারদ আরো তুঙ্গে। শেষ পর্যন্ত জমি আন্দোলনের এই আঁতুড়ঘর কার ওপর ভরসা রাখে তার উত্তর দেবে সময়। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে সুজিত ভৌমিক ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। ফিরে এলাম, কথা দিয়েছিলাম ব্রেকের আগেই নতুন অতিথিকে নিয়ে ফিরবো। সোনালী গুহ আজ আমাদের সঙ্গে রয়েছে। দিদি, স্বাগত জনতার দরবারে আপনাকে। যদি এখনো আমরা গুগল করি এবং আপনার নামটা টাইপ করি, আসছে পলিটিশিয়ান, তৃণমূল কংগ্রেসের। আপনার সদ্য নতুন পরিচয়, কেমন লাগছে আপনার? এনজয় করছেন? এনজয় করছি, কিন্তু একটা অভিমান আছে, কারণ আমি তো তৃণমূল ছাড়িনি, তৃণমূল আমাকে পরিত্যাগ করেছে। তৃণমূল বলেছে আপনাকে চলে যেতে? না, চলে যেতে বলে, সেভাবে চলে যেতে বললে তো ভালো হতো, যে চলে যাও তুমি, তাহলে এত অভিমান হতো না। নামটা ঘোষণা হলো না, ঠিক আছে, আমার নাম নাই ঘোষণা হতে পারে, কিন্তু তার জাস্ট বোধহয় কয়েকদিন আগে, এক সপ্তাহ হয়নি, মমতাদি আমাদের পাশের কেন্দ্রে বিষ্ণুপুরে তিনি দৌলতপুর মাঠে একটা জেলার কর্মী সভা করলেন। আমি সেদিনই বুঝেছিলাম আমার লিস্টে বোধহয় ঠাঁই হচ্ছে না। সেদিন তো তিনি যদি আমায় ডেকে বলতেন যে তোমাকে আমি টিকিট দিতে পারছি না, তুমি দলে থেকে দলের কাজ করো, আমি হয়তো কাঁদতাম, আমি হয়তো তার পাটাও জড়িয়ে ধরতাম, কিন্তু তিনি সেটা বলেননি। তাই প্রচণ্ড একটা ক্ষোভে বা প্রচণ্ড একটা অভিমানে আপনারা দেখেছেন আমি কি মারাত্মকভাবে কেঁদে ফেলেছিলাম। তারপরে সব থেকে প্রশ্নটাই, আপনি কাঁদলেন তখন যখন প্রার্থী তালিকায় আপনার নামটা দেখলেন না। হ্যাঁ। যেদিন মমতা আপনার পাশের পাড়ায় গিয়ে আপনাকে বললেন না, আপনি সেদিন কিন্তু কাঁদেননি ক্যামেরার সামনে, না, টিকিট না পেয়ে। না না, শুনুন, আমি কথাটা বলছি। সেদিন আমি বুঝেছিলাম, কিন্তু তারপরে আমাদের পর্যবেক্ষক শওকত মোল্লা তিনি হঠাৎ আমাকে ফোন করে বললেন যে দিদি তোমার নাম ফাইনাল হয়ে গেছে, অভিষেক ব্যানার্জি তোমার নাম ফাইনাল করে দিয়েছে, তো তুমি মন্দিরে মন্দিরে পুজো দাও, হিন্দু ভোটটা আমাদেরকে পোলারাইজ করতে হবে বা হিন্দু সেন্টিমেন্টটা নিতে হবে। আমার ওখানে বাবা বড় কাছারির থান আছে, আমার ওখানে বাবা খড়গেশ্বরের মন্দির আছে, আমি সব মন্দিরেই পুজো দিলাম, কিন্তু তারপরেও দেখলাম নামটা লিস্টে নেই। তারপরে আপনাকে পুরো ঘটনাটা জানতে হবে। সুব্রত বক্সী সকালে ফোন করে ডাকলেন যে তুই সকালবেলা আয়, তোর সঙ্গে কিছু কথা আছে। আমি গেলাম, উনি আমাকে দ্ব্যর্থহীন ভাষায় বললেন যে বোধহয় তোর এই লিস্টে নাম থাকবে না, যদি লিস্টে নাম না থাকে তাহলে আমি মমতাদিকে দিয়ে তোকে একটা ফোন করাবো। আমি কাঁদছিলাম, কিন্তু আমি আশায় ছিলাম যে মমতাদি হয়তো আমাকে একটা ফোন করবেন। মমতাদিও কোনো ফোন করলেন না, অভিষেক ব্যানার্জির অফিস থেকেও কোনো ফোন এলো না। তারপর অভিষেক ব্যানার্জি কখন ফোন করলেন? যখন আমি ইনিশিয়ালি কথাবার্তাটা বিজেপি মুকুল রায়ের সঙ্গে শুরু করলাম যে আমি বিজেপিতে চলে যেতে। আপনি আরেকটু সময় দিলেন না কেন? কারণ মমতার সঙ্গে আপনার সম্পর্ক তো শুধু রাজনৈতিক নয়, আপনি তো ছায়া সঙ্গী, মানে কার্যত আপনাদের সঙ্গে একটা আত্মার সম্পর্ক, সেরকমই অন্তত বাংলার মানুষ দেখেছেন। আপনি আরেকটু সময় দিলেন না, তার সিদ্ধান্তকে আপনি সম্মান জানালেন না। সিদ্ধান্তকে সম্মান জানানোর মতো সময় ছিল না, কারণ তখন তো অলরেডি মোহনচন্দ্র নস্করের নাম অ্যানাউন্সড, যে মোহনচন্দ্র নস্করকে, তার মানে মূল সমস্যা আপনার নামটা তালিকায় না থাকা। এক্স্যাক্টলি। আমি এইবার জিতলে আমি জ্যোতিবাবুর রেকর্ডকে টাচ করতাম। 25 বছর জ্যোতিবাবু সাতগাছিয়া থেকে জিতেছিলেন, আমিও 25 বছর জিততাম, কারণ আমি এবার জিততামই। কিন্তু হয়তো আমার দল চাননি যে আমি সেই জ্যোতিবাবুর রেকর্ডকে টাচ করি। দিদি আপনাকে ফোন করেননি, আপনি কেন একটা ফোন করলেন না? আমি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ভগবানের নামে শপথ করে বলছি, দিদির কোনো পার্সোনাল নাম্বার বা দিদির মোবাইল নাম্বার আমার অন্তত জানা নেই। হয়তো তাপসী মালিকের বাবার কাছে দিদির ব্যক্তিগত নাম্বার আছে, সেটা আমি জানি, কিন্তু দিদি কিন্তু আমাকে তার ব্যক্তিগত নাম্বার দেননি। আপনি তো ছায়ার মতো সঙ্গে থাকতেই পারি। আপনি কালীঘাটে যেতে পারতেন, নিশ্চয়ই আপনাকে ফেরাতেন না মমতা। আপনি তো বহুবার বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগত কারণেও দিদির সঙ্গে সলা পরামর্শ করেছেন। তাহলে এবারে অনেক কথার পুনরাবৃত্তি করতে হয়। কালীঘাটে আমি মা কালীর সিঙ্গার করতাম, দিদির বাড়িতে কালী পুজো হতো। এইবার কালী পুজোর দিন দিদির সিকিউরিটিরা আমাকে ঢুকতে বাধা দেন। আমি জিজ্ঞেস করি হঠাৎ এই বাধা, তখন ওনারা বলেন কোভিড পরিস্থিতি আছে তাই এই বাধা। আর জয়দেবের ফোন না আসলে
জয়দেব হচ্ছে আমাদের ব্যাগ ট্যাগগুলো গাড়িতে তুলতেন। আমি বললাম কোন জয়দেব? যে জয়দেব আমাদের ব্যাগগুলো গাড়িতে তুলে দিতেন, দিদির গাড়িতে তুলে দিতেন। তারপরে একজন সিকিউরিটি দৌড়ে এলেন, বললেন সোনালী ম্যাডামকে এরকম দাঁড় করিয়ে রাখবেন না। তারপরে আমি মায়ের শাড়ি, মায়ের সিঁদুর আলতা নিয়ে গেছি, মায়ের জন্য ঠাকুরের মিষ্টি নিয়ে গেছি, সেগুলো সব স্যানিটাইজ করার জন্য রেখে দেওয়া হলো। আমি 501 টাকা দক্ষিণা দিই, বললাম যে শীতল ঠাকুর তো আসবেন, শীতল ঠাকুরকে পার্থ বোস, সোনালী গুহ বোস, ঐশানী বোস, ঐশানী বোস আমার মেয়ের নাম, গৌতম গোত্র মনে থাকবে তো, গৌতম গোত্র লিখে নিন বলে 501 টাকা দিলাম। উনি লিখেও নিলেন, দিয়েছে, নিশ্চয়ই দিয়েছেন। সেদিন কান্না পায়নি আপনার? কান্না পায়নি, আমি ভেঙে পড়েছিলাম জাস্ট। আমার সিকিউরিটি জিজ্ঞেস করলো, ম্যাডাম আপনি ঢুকতে পেরেছিলেন? আমি বললাম হ্যাঁ ঢুকেছি। বললো কত অবধি? দিদির ঘর পর্যন্ত? তখন আমি বললাম না, তখন আমি ভেঙে পড়েছিলাম। আমার সঙ্গে আমার ব্যক্তিগত চালক। তাও আপনি দল ছাড়ার সিদ্ধান্ত নেননি সেদিন? না, কারণ ভেবেছিলাম হয়তো টিকিটটা পাবো, আর এবার টিকিট পেলে এমন ভোটে জিততাম যাতে হয়তো, মানে বলতে গেলে একটু বড় কথা, হয়তো নন্দীগ্রামও সেই লিড দিতে পারতো না। দিদি আপনাকে স্নেহ করেন, তাহলে এই জায়গাটা, এই সংশয়টা কেন আপনার মনে এলো? মনে পড়ছে না মানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাতৃসম ফিগার আপনার কাছে? না, মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে মাতৃসম ফিগার না। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে আমার ছোট মেয়েটার থেকেও ছোট। আমি তাকে এমনভাবে সযত্নে লালন পালন করেছি, সেগুলো বলতে গেলে তো ব্যক্তিগত কথা চলে আসে, এগুলো জনসমক্ষে বলা ঠিক নয়। আর আমি বলবো, শেয়ার করুন না কয়েকটা মুহূর্ত আমাদের সঙ্গে, এত বছরের সম্পর্ক আপনার সঙ্গে। কি বলবো বলুন? মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই মার খেয়েছেন, মার খেয়ে ওনার কোমরে লেগেছে, সত্যিই কোমরে লেগেছে, কোমরটা এরকম বেন্ট হওয়া আমি নিজে দেখেছি। দিদিকে দেখতে অনেক লোক আসতেন, দিদি বলতেন সোনালী আমার না খুব টয়লেট পেয়েছে। আমি বলতাম যে দেখুন আপনারা না একটু ভিড়টা কমান, আমাকে ঘরটা একটু পরিষ্কার করতে হবে। ঘর পরিষ্কার করা আছিলায় আমি বালতির মধ্যে একটুখানি ফিনাইল দিয়ে দিদিকে ওই বালতিতে প্রায় ওই ডগ স্টাইলে বাথরুম করাতাম। দিদির খুব কষ্ট হতো। তারপরের দিন ফোম দিয়ে বালতির ওপরটা মানে ঢেকে দিলাম। বালতিটা ভাঙা ভাঙা ছিল, যে বালতি দিয়ে মানুষের বাড়িতে কাঁচা মানে মোছা টোচা হয়। দিদি বলল সোনালী আমার না একটু আরাম হয়েছে। সেই দিদিকে ছেড়ে আসতে পারলেন আপনি? ছাড়তে হলো, উনি তো আমাকে ছেড়ে দিলেন। একটা টিকিট এত ব্যবধান তৈরি করলো? নিশ্চয়ই ব্যবধান অনেকদিন আগে থেকেই মনে হয় তৈরি হয়ে গেছিল, না হলে আমার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যবেক্ষক বসান? আপনি বলুন তো, শওকত মোল্লা কাকে পর্যবেক্ষক বসিয়েছেন? একজন তৃণমূল কংগ্রেসের নেতাকে বসালে আমি কিচ্ছু মনে করতাম না। তমনাশ ঘোষ, তাকে ফিজিক্যালি মারা হয়েছে। তিনি আমার বাড়িতে মেয়ের বিয়ে নেমন্ত্রণ করতে এসে বলেছিলেন যে মমতা ব্যানার্জিও যদি আমাকে বলেন, ওনাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক আমারই মতো, যে তমা তুই ভোটে দাঁড়া, তোর হয়ে আমি প্রচার করব, আমি বলবো টিল মাই ডেথ আমি তোমার সঙ্গে আছি, কিন্তু আমি আর ভোটে দাঁড়াবো না। আজকে আমি আসবো সোনালী দি আবার আপনার কাছে। আপনি যখন স্টুডিওয়ে আছেন, লাইভ স্ট্রিমিং দেখতে দেখতে আমাদের দর্শকরা আমাদের প্রশ্ন রাখছেন। আমাদের এক দর্শকের প্রশ্ন আপনাদের সামনে আমরা রাখি, তারপর সোনালী দি উত্তর দেবেন। শেখ শামীম তিনি প্রশ্ন করেছেন, সোনালী বলছেন তৃণমূল টিকিট দিলে জিততেন, বিজেপি টিকিট দিলে জিতবেন। সোনালী আমি তো আর দাঁড়াবোই না, আমি বিজেপিকে ব্যর্থহীন ভাষায় বলে। কেন? আপনার রেকর্ড, আপনি বলছেন জ্যোতি বসুর রেকর্ড আপনি ছুতেন, সেই সুযোগ পেলে ছেড়ে দেবেন এবার? না না, আমি তো আর দাঁড়াবোই না, কারণ আমি তো ওখানে বিজেপিকে কোণঠাসা করে এসেছি। আমার তো বুথে বসানোর এজেন্টই নেই বিজেপির। হয়তো ভোটটা আছে, কিন্তু বুথে বসানোর এজেন্টই নেই বিজেপির। আজকে আমাকে কৈলাস সাতগাছিয়া কি বিজেপি দুর্বল? একদম। অর্জুন সিং, আমি আসবো আবার আপনার কাছে। অর্জুন দা, সোনালী গুহ বলছেন তিনি এতদিন বিজেপির বিরুদ্ধে যেভাবে লড়েছেন তাতে বিজেপি অত্যন্ত দুর্বল জায়গায় রয়েছে সাতগাছিয়ায়। সোনালীজি অনেক অভিজ্ঞ আছেন। আমি একটা বলেছিলাম না কিছুক্ষণ আগে, কি মমতা ব্যানার্জি মানে ইউজ অ্যান্ড থ্রো ইকুয়াল টু মমতা ব্যানার্জি। এটা প্রমাণ হলো সোনালীদি মতন। সত্যিই আমরা সোনালীদিকে খুব শ্রেয় করি। আমি সোনালীদি মতন যে ছায়া সঙ্গীকে মমতা ব্যানার্জি দূরে ফেলে। আপনি একটা প্রশ্ন বারবার করছিলেন, একটা টিকিট। ম্যাডাম, রাজনীতি যারা করে, তাদের রাজনীতি করতে, যারা করে রাজনীতিতে একটা জনপ্রতিনিধি হওয়া, মানুষের কাজ করা, দল করা, এটাই আমাদের কাজ। আপনি একটা টিকিট বলছেন,
আজকে আপনি চাকরি করছেন, আপনার যদি চাকরি চলে যায় তো আপনি বলবেন একটা চাকরির জন্য আপনি কোম্পানিকে গালাগালি করছেন। না না, আমরা তো বেটার প্রসপেক্ট দেখি অর্জুন দা, কিন্তু রাজনীতি তো আপনারা আদর্শের কথা বলে করেন, মানুষের সেবা করার জন্য করেন, আমরা তো মাইনে পাওয়ার জন্য চাকরি করি। না না, আদর্শ শুনুন আদর্শ, আচ্ছা আদর্শের কথাতে টিকিট নেওয়া বা এমপি হওয়া এমএলএ হওয়া তো কোথাও খারাপ আছে? রাজনীতি আদর্শের মধ্যে কোথাও বলা নেই বা আমাদের সংবিধানে কোথাও বলা নেই যে আমাকে রাজনীতি করলে আমি জনপ্রতিনিধি হতে পারবো না। আমাদের সোমনাথ বাবু যেটা বললেন যে উনি এজেন্ট ছিলেন, ও অনেক দিন মার খেয়েছেন, তো উনাকে দিদিমণি ভাবতে পারেননি কি উনি এজেন্টের বাইরে জনপ্রতিনিধি হতে পারবেন, তার জন্য উনাকে জনপ্রতিনিধি কোনোদিন টিকিট দেননি। কিন্তু সোনালী গুহকে তো দিয়েছিলেন, সোনালী গুহকে 20 বছর উনি জিতেছেন। এবার উনি উনার পছন্দ হলো না, উনাকে সরিয়ে দিলেন। এদিকে সোনালীদি নিজেই বলছেন কি উনি ওখানে বিজেপিকে কোণঠাসা করে রেখে দিতেন, এখন আর আমার কাছে এজেন্ট নেই। সোনালীদিকে আমি একটা জিনিস বলছি, আমি জানি না দল উনাকে টিকিট দেবে কি না দেবে, এটা আমার সাবজেক্ট নয়, কিন্তু একটা জিনিস বলছি, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বুথে কর্মী আছে যারা প্রাণ দিতে পারে। তারা অত মার খাওয়ার পরে, অত অত্যাচার করার পরে আপনি সাউথ 24 পরগনা এই সৈকত মোল্লার মতন লোক যখন সোনালীদিকে অবজারভার থাকবে, সোনালীদিকে আগেই রিয়েক্ট করা দরকার ছিল, কিন্তু সৈকত মোল্লা মতন লোক যাকে মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বলছে, সোনালীদি বলছেন সাতগাছিয়া বিজেপির অবস্থা ভালো নয়, অর্জুন সিং বলছেন না এটা সত্য নয়। আমরা এই তর্কে যাওয়ার আগে সোনালীদি, অর্জুন সিং বলছেন আপনার আরো আগে রিয়াক্ট করা উচিত ছিল, আপনিও তাই বলছেন যে একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছিল, আপনি রিয়াক্ট না করে টিকিট পর্যন্ত ওয়েট করলেন কেন? টিকিট পর্যন্ত ওয়েট করলাম কারণ আমাদের তো একটা মানুষের প্রতি কমিটমেন্ট থাকে যে আমরা মানুষকে এই কাজটা করে দেবো, আমার এই ল্যাটটা পেলে আমি এই রাস্তাটা করে দেবো, এই কাজটা করলে। দেখুন, মমতাদি কাজ করেননি এটা বললে কিন্তু ভুল বলা হবে, মমতাদি অনেক কাজ করেছে, কিন্তু নিচুর তলার কর্মীরা কাটমানি খেয়ে মমতাদি তৃণমূল কংগ্রেসটার কাছে ডুবিয়ে দিয়েছে। কিন্তু আপনাকে যখন বিজেপির নেতা হয়ে মাঠে নামতে হবে, মমতার বিরুদ্ধেই গলা তুলতে হবে, পারবেন? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মমতাদি কন্যাশ্রী করেছেন, ঐক্যশ্রী করেছেন, সবুজ সাথী দিয়েছেন, স্বাস্থ্য সাথী দিয়েছেন, অনেক করেছেন জনগণের জন্য। সেটা কাদের টাকায় সেটা প্রথমে ভাবতে হবে, আমাদের টাকায় তো। সেকেন্ড, মমতাদি যদি কোনো রাস্তা করে থাকেন, নিশ্চয়ই রাস্তা করেছেন, আমি নিজে পথশ্রী উদ্বোধন করেছি, সেই পথশ্রীতে একজন নবপ্রজন্ম যদি হাঁটেন, তিনি মাথা উঁচু করে হাঁটবেন না মাথা নিচু করে হাঁটবেন? কারণ এখানে কর্মসংস্থান হয়নি। না, আপনি তো এখন বিজেপি নেতা হিসেবে অবস্থা, কিন্তু মমতার সংক্ষেপে সোনালীকে যখন কাঁদতে দেখেছি, সোনালী দেবীকে যখন কাঁদতে দেখেছি কষ্ট হয়েছে। তার কারণ আমরা অর্জুন সিং এর কথাই ঠিক, আমরা কখনো টিকিট পাইনি, কিন্তু মমতা ব্যানার্জি আমাদের কাছে দেবী ছিলেন। সেই দেবীকে যিনি পুজো করতেন তার নাম ছিল সোনালী গুহ। সেই দেবীকে ছেড়ে পুরোহিত যখন চলে যায় তখন কষ্ট হয় বটে, কিন্তু সেই পুরোহিত যখন গিয়ে আমার দেবীকে আবার আঙুল তুলে বলে তোমার জন্য আমাকে তোমায় ছেড়ে চলে যেতে হলো, তখন অবশ্যই কষ্ট হয়। কারণ আমি ওই পুরোহিতকে দেখে সম্মান করতাম, আমার দেবীকে আপনার কষ্ট হবে না মমতার বিরুদ্ধে সেবা করছিলেন মমতা ব্যানার্জিকে। আমার কষ্ট হয়েছিল যে ভাষায় মমতাকে আক্রমণ করা হচ্ছে বিজেপি শিবির থেকে, আপনি পারবেন না? আমি কোনো ব্যক্তিগত আক্রমণে যাব না, এটা আমার রুচিতে বাদে, প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, অর্জুন সিং বললেন যে প্রত্যেকটা বুথে মানে গ্রামের লোক আছে, বিজেপির লোক আছে, আমি সেটা স্বীকার করছি, গ্রামে বিজেপির ভোট আছে, কিন্তু বুথে বসার এজেন্ট আমি শেষ করে দিয়েছি, বুথে বসার এজেন্ট আমি শেষ করে দিয়েছি। তাহলে আপনি বিজেপির জন্য আপনার কেন্দ্রে কি করতে পারবেন? আমি বিজেপির জন্য প্রচার করতে পারবো, আমি বিজেপির জন্য প্রচার করতে পারবো, আমি কোনো সিট চাই। আমি খুব সংক্ষেপে অঞ্জনাদের রিয়াকশন নেব। কি বিষয় বলো? এই সাতগাছিয়া প্রসঙ্গ? হ্যাঁ, পুরো ব্যাপারটাই তো নব্য বিজেপি আর তৎকাল বিজেপি হচ্ছে, বাকি কারো বক্তব্য আসছে না। হ্যাঁ অঞ্জনাদি, যেটা সোনালীদি বলছেন সেটা আমার মনে হয় ঠিকই বলছেন, তার কারণ উনি তখন বিরোধী দলে ছিলেন এবং বিরোধী দলে থাকার সময় তাদের বিরোধী দল ছিল বিজেপি, ফলে ওনার তো এটাই দায়িত্ব ছিল, কাজ ছিল যে তার বিরোধী দলকে গুড়িয়ে দেওয়ার। তো সেই কাজটা উনি খুবই অনেস্টলি করেছেন এবং উনি যে ধরনের যোদ্ধা সেটা আমরা দেখেছি, অনেক ছোট থেকে দেখছি সোনালীদিকে, এবং উনি যে ধরনের যোদ্ধা তাতে উনি ওটাই করেছেন। এবং আমার মনে হয় যতটুকুনি উনি সময় পেলেন এবারে ইলেকশনের আগে,
তখনও উনি এখন যে দলে আছেন, কারণ ওনারা অনেস্টলি কাজটা করেছেন সেটুকু ঠিক কথা, এখন যে দলে আছেন উনি চেষ্টা করবেন আপ্রাণ শেষ রক্তবিন্দু দিয়ে, সেটা আমার বিশ্বাস যে নিজে ড্যামেজটা করেছিলেন বিজেপি, সেকেন্ড হাফের মধ্যে 2 মিনিট 2 সেকেন্ডও কথা বলি আমরা, তাহলে কি আমাদের বক্তব্যটা যাবে না পক্ষ থেকে? সোনালীদির কথা শুনছিলাম, তার অব্যক্ত যন্ত্রণার কথা। সোনালীদি 1993 কথা মেনশন করলেন, তার আগে হাজরা মোড়ের সময় সোনালীদি ছিলেন, সর্বত্র সোনালীদি ছিলেন, কিন্তু সেদিনকেও সোনালীদি ভাবেননি যে সোনালীদি কোনোদিন বিধায়ক হবেন। আমি নিশ্চিত সোনালীদি এখানেও স্বীকার করবেন, সোনালীদি কোনোদিন এটা ভেবে আসেননি যে সোনালীদি কোনোদিন লেজিসলেচারে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সোনালীদিকে 2001-এ ওই প্রেস্টিজিয়াস সিট যেখান থেকে জ্যোতি বসু জিততেন সেখান থেকে 20 বছর টানা বিধায়ক করেছেন। আজকে আমার কবির সুমনের একটা গানের লাইন মনে পড়ছে, পাল্টায় মত পাল্টায় বিশ্বাস, স্লোগান পাল্টে হয়ে যায় ফিসফাস, রাস্তার নাম পাল্টায় একদিন, ধারা বদলায় মাউসেটুংয়ের চিন। এখানে ধারা বা মত পাল্টায়নি, সোনালীদিদের অনুপ্রেরণা পাল্টে গিয়েছে। কিরকম অনুপ্রেরণা? এতদিন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এখন অনুপ্রেরণা হচ্ছে অর্জুন সিং, টিকিট না পাও অন্য দলে যাও। আজকে এই তৎকাল বিজেপি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সোনালীদিকে করেছেন সেই মত আমরা সম্পূর্ণভাবে ডিনাই করছি এবং সোনালীদি ভুল পথে পা বাড়িয়েছেন, আগামী দিন তিনি তার ভুল বুঝতে পারবেন। যখন মমতাদি আমাকে, উনি ভুল জানেন, 2001-এ প্রথম টিকিট দেন উনি আমাকে, 1996 সালের প্রথম টিকিট দিয়েছিলেন কংগ্রেসের টিকিটে। আমি তৃণমূলের কথা বলছি দিদি, না আমি বলছি, আমি তখন আমি মমতাদির সঙ্গে তখন ছিলাম, তখন আমি মমতাদির তরফ থেকে টিকিট পাই। না আপনার কি মনে হচ্ছে আপনি সত্যি তৃণমূলের প্ল্যাটফর্মে নিজেকে গড়ে তুলেছেন নাকি তৃণমূল আপনাকে ইউজ করেছে? না আমি তৃণমূলের, মমতাদি আমাদের মতো একটা প্রজন্মকে লিফট করেছেন একদম 100 ভাগ, কিন্তু আমাদেরকে ইউজও করেছেন। মমতাদি যখন তৃণমূলটা গঠন করলেন, তৃণমূলের প্রতীকটা কেউ চিনতো না, তিনি বলেছিলেন সোনালী। একটাই কথা বলবো, তাহলে আপনি নিজেই বলছেন যে আপনাকে এই তৃণমূল কংগ্রেসের প্ল্যাটফর্ম আপনাকে গড়ে তুলেছে, আপনি উঠেছেন। আপনার মনে হচ্ছে না আজকে যে নতুন প্রজন্ম আসছে, আমরা যারা নতুন প্রজন্মের আছি, তা আপনাদের এক্সপিরিয়েন্সটা তো আমাদের সাথে শেয়ার করতে পারতেন, আমাদের গাইড করতে পারতেন। আপনার একটা টিকিটের জন্য আপনাদের এত রাগ কেন হচ্ছে? মানে দলে থেকে আপনি নিচু তলার ওদের যারা নব্য তাদের গাইড করতে পারতেন, আমাদের শেখাতে পারেন, আমাদের পথ দেখাতে পারেন। আপনারা তো এত বছর ধরে একটা পদে জিতে এসেছেন, একটা সময় তো পরিবর্তন আসেই, নতুনদের তো এগোনোর সুযোগ করে দেবে, বড়রা তো গাইড করবে ছোটদের। এই গাইডেন্সটা আমরা কেন পেলাম না? আমি একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, যিনি এসেছেন তিনি তো নতুন প্রজন্মের কেউ নন, তাহলে আমি হাসতে হাসতে তাকে ছেড়ে দিতাম। এই কম্পিটিশনটা কেন? আমরা তো দলের সমস্ত যিনি এসেছেন কার কথা বলছেন? যাকে টিকিট দেওয়া হয়েছে। না আপনি শুধু আপনার কেন্দ্র নিয়ে ভাবছেন, এটাই তো প্রশ্ন করছে। এখানে কোনো দলবদল হচ্ছে না পিউ, ব্যক্তিগত জায়গাতে সোনালীদি নিশ্চিতভাবে অভিমান রয়েছে, কিন্তু ব্যক্তিগত ইন্টারেস্টের বাইরে সোনালীদির কথাতেই পরিষ্কার, তার অভিমানকে আমি রেসপেক্ট করছি, কিন্তু আমরা দল করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। সোনালীদি মমতাদির সঙ্গী ছিলেন, নিশ্চিতভাবে তাকে আমাদের ব্যক্তি সোনালীদির প্রতি রেসপেক্ট থাকবে, কিন্তু সোনালীদি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করছেন, এতে সোনালীদির আমি নিজের স্বার্থের বাইরে ভাবলাম না, এটা ঠিক। উনি কি ভাবতে পারছেন নিজের স্বার্থের বাইরে? আজকে যদি ওনার কাউন্সিলর টিকিটটা না দেয়, আমার সিট রিজার্ভ হয়ে গেছে সোনালীদি, আগামীবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী আমরা। বিকুল আপনি অন্য জায়গায় সাবস্টিটিউট জায়গায় সিট পেয়েছেন, তাই আপনি চুপ করে যাবেন। সাবস্টিটিউট জায়গায় সিটের প্রশ্ন নয়, এখানে সিটে আমার নিজের বাড়ি দিনের শেষে আমি বিজেপিতে গেলে, যখন আজকে গেলাম, প্রথম জয়েন করলাম, তখন আমাকে কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায় ডেকে বলেছিলেন তুমি কি কোনো সিট চাও, যে কোনো সিট? আমি বলেছিলাম না, আমি কোনো সিট থেকেই কন্টেস্ট। বেশ শেষ করতে হবে, কিন্তু তাও তৃণমূল ছাড়ার কারণ শুধু টিকিট। তৃণমূল এই তকমা দাগিয়েই দিচ্ছে সোনালী গুহকে। সোনালী গুহ আগামী দিনে প্রমাণ করার দায় নিচ্ছেন যে না, শুধু টিকিটের স্বার্থে তিনি দল ছাড়ছেন না। আজকের আলোচনা এখানেই শেষ করতে হবে। সঙ্গে থাকুন জনতার দরবার, সোম থেকে শুক্র ঠিক রাত 8টায়। দেখতে থাকুন নিউজ 18 বাংলা।